এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা গুজরাতের রাজধানী গান্ধীনগরের একটা ঘটনাটা ঘটেছিল 21 জুলাই 2024 সকালবেলায় 8:30টার সময়। একটা আইএএস অফিসার আছেন, তার বাংলোর সামনে একজন ভদ্রমহিলা সেখানে এসে সে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গার্ডরা তাকে কিছুতেই ঢুকতে দেয় না আর বলে যে আমাদের স্যারের অর্ডার আছে, আপনাকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। মহিলা অনেক রিকোয়েস্ট করে, অনেক জোর করেও ঢোকার চেষ্টা করে, কিন্তু গার্ডরা তাকে কিছুতেই ঢুকতে দেয় না। মহিলা হতাশ হয়ে সেখানে বাংলোর যে বাগান রয়েছে, ঘাসের লন, সেখানে গিয়ে এক জায়গায় বসে পড়ার পরে কিছুক্ষণ পরে গার্ডরা যখন তার দিকে তাকায়, তাদের দেখে কিছু একটু অস্বাভাবিক বলে মনে হয়। মহিলা যেন একটু ছটফট করছে, তারা ব্যাপারটা বুঝতে পারে। সঙ্গে সঙ্গে তারা অ্যাম্বুলেন্সে ফোন করে, অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্স এসে মহিলাটাকে নিয়ে সেখানকার স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়। মহিলার ট্রিটমেন্ট চলে, আর ট্রিটমেন্টে বোঝা যায় যে মহিলা কিছু একটা বিষাক্ত জিনিস খেয়েছে, সেই জন্যই তার এরকম অবস্থা। নেক্সট ডে 21 জুলাই সে ভর্তি হয়েছিল অসুস্থ অবস্থায় হসপিটালে। 22 জুলাই সে মারা যায়। এবার যদি বিস্তারিত এই ব্যাপারটা বলি, সেটা হচ্ছে মহিলার বিয়ে হয়েছিল 2004 সালে একজন স্টুডেন্টের সাথে। স্টুডেন্ট খুব পড়াশোনায় ভালো ছিল। বিয়ের পরে 2005 সালে সে আইএএস পদে নিযুক্ত হয়। তারপরে 20 বছরের বিবাহিত জীবন তাদের। বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছে তার স্ত্রীকে নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। বিয়ের পরে প্রথম তাদের মেয়ে হয়, তার কিছু বছর পরে ছেলে হয়। তাদের সুখের সংসার। বর্তমানে তাদের পোস্টিং ছিল গুজরাতের গান্ধীনগরে। রঞ্জিত কুমার গুজরাতের ইলেকট্রিসিটি কমিশনের সেক্রেটারি ছিলেন, উঁচু পদে তিনি অফিসার ছিলেন। আইএএস রঞ্জিত কুমার আর তার স্ত্রী সুরিয়া, তার ছেলে মেয়ে সবাই গুজরাতের গান্ধীনগরেই থাকতো। গান্ধীনগরে থাকতে থাকতে মহিলার সাথে ফোনে একজন রাজা নামের পুরুষের আলাপ হয়। সে কিন্তু মহিলার হোম টাউন মানে তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। তো ফোনে আলাপ হয়, প্রেম বাড়ে। তারপরে মহিলা নিজের বাড়ি ছেড়ে, নিজের ছেলে মেয়েকে ছেড়ে সেই প্রেমিকের সাথে চলে যায়। সেখানে গিয়ে তারা লিভ ইনে থাকতে শুরু করে। এদিকে আইএএস রঞ্জিত কুমার যখন পুরো ব্যাপারটা জানতে পারেন, তিনি চাইছিলেন যে তার স্ত্রীকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিতে। ডিভোর্সের প্রসেসিং এখনও চলছে, হয়ে যায়নি। তো মহিলা সেখানে যায়। যাওয়ার পরে নিজের বয়ফ্রেন্ডের সাথে ঠিক করে যে কিছু একটা ব্যবসা করতে হবে। মহিলার কিছু জমি সম্পত্তি ছিল, তো সেগুলো বিক্রি করার জন্য আরও একজন মহিলার সাথে কথাবার্তা হয়। সেই মহিলার নাম ছিল লক্ষ্মী। তো লক্ষ্মীর সাথে কথা হয়, কিছুটা জমি তাকে বিক্রি করে দেওয়া হয়। জমিটার দাম ছিল 1,25,00,000 টাকা। মহিলার কিছুটা জমি রেজিস্ট্রি হয়, আর সেটার দাম সে দিয়েছিল 75 লাখ টাকা। কিছু টাকা মানে 50 লাখ টাকা মতো তখনও বাকি ছিল। এদিকে কিন্তু রাজার সাথে যে আইএএসের স্ত্রী তার সাথে গিয়ে লিভ ইনে থাকছে, তার সাথেও তার এই 9 মাসের মধ্যে বিভিন্ন কারণে মনোমালিন্য, কথা কাটাকাটি ইত্যাদি শুরু হয়েছে। আইএএসের স্ত্রী এখন জানতে পারে যে রাজার সাথে সে লিভ ইন সম্পর্কে রয়েছে সে নর্মাল একজন মানুষ নয়, সে তামিলনাড়ুর একজন বিশাল গ্যাংস্টার, একজন গুন্ডা, যাকে চলতি ভাষায় বলতে পারি আমরা। তার নাম বা তাকে সবাই, সাউথের সব লোকজনেরা তাকে হাইকোর্ট মহারাজা নামেই চেনে। মানে রাজা নামে তাকে ডাকা হয় না, তাকে ডাকা হয় হাইকোর্ট মহারাজা। একাধিক অপরাধিক মামলায় তার নাম রয়েছে। সে নানা রকম ক্রাইম করে বেড়ায়, সে আদৌ ভদ্রলোক নয়। এই ব্যাপারটা যখন সুরিয়া জানতে পারে, সে খুব চিন্তায় পড়ে, দুঃখে পড়ে। সে বোঝে যে আইএএসের সংসার ছেড়ে বা ছেলে মেয়েকে ছেড়ে আসাটা তার ভুল হয়েছে। তো সে কিন্তু চাইলেও বাড়ি ফিরে যেতে পারছিল না। সে এবার ভাবলো যে একাই তাকে বেঁচে থাকতে হবে, সেই জন্য সে ব্যাঙ্গালোর চলে যায়।
ব্যাঙ্গালোর গিয়ে সে চাইছিল একটা কোনো কোর্স করে আবার কোনো চাকরি বাকরি করে একাই জীবনযাপন করতে, কারণ বাড়িতে হয়তো আর ফেরা যাবে না। এই সময়ের মধ্যে যে হাইকোর্ট রাজা বা রাজা বা ওই মহিলার যে বয়ফ্রেন্ড, সে জেনে ফেলেছিল যার কাছে জমি বিক্রি করা হয়েছিল সেই মহিলা লক্ষ্মী, তার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে। সে লোভ সামলাতে পারে না, সে তার 14 বছরের ছেলেকে কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে র্যানসামের জন্য একটা মেসেজ পাঠায়। মেসেজে বলা হয়েছিল যে ছেলেকে ফেরত নিতে হলে 2 কোটি টাকা দিতে হবে। মহিলা কোনোভাবে বুঝতে পারে যে এটা রাজার কাজ, আর মহিলা জানতো যে রাজার যে সঙ্গিনী সুরিয়া, তাকেও সে চিনত, কারণ তাদের দুজনের কাছে সে জমি কিনেছিল। তো সে নিজের ছেলে হারিয়ে যাওয়ার পরে একটা কিডন্যাপিংয়ের কেস দেয় আর মুখ্য অভিযুক্ত করে সুরিয়াকে। সুরিয়া ব্যাপারটা জানতে পারার পরে, সে তো ব্যাঙ্গালোরে ছিল, সে এবার ভয় পায়। পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য তাকে খুঁজছিল। সে কোনো রাস্তা না দেখে বা নিজের ভুল বুঝতে পেরে নিজের হাজব্যান্ডের কাছে গেছিল দেখা করতে, বা আবার নিজের পুরনো সংসারে ফিরে যেতে চাইছিল। সেখানে যায়, আইএএস সেই সময় বাড়িতে ছিল না, তাকে তার গার্ডরা বের করে দেয়। গার্ডরা তো চিনত মহিলাকে। তারপরের ঘটনা কিন্তু আমি আগেই বলেছি। মহিলা মারা যাওয়ার পরে মহিলার কাছে একটা চিঠি পাওয়া যায়, যেটা তেলেগু ভাষায় লেখা ছিল, আর সেটা সে তামিলনাড়ুর চিফ মিনিস্টারকে লিখেছিল। সেই চিঠিতে লেখা ছিল যে বর্তমানে যে হাইকোর্ট মহারাজা বা রাজার সাথে সে রয়েছে, সে আদৌ জানতো না যে রাজা একজন গ্যাংস্টার। রাজা তাকে ইচ্ছা করেই নিজের জালে ফাঁসিয়েছে, আর তার কোনো দোষ নেই, বা যদি তার দোষ থেকেও থাকে তো সে সেই জন্যই নিজের ভুল বুঝতে পেরে সে সুসাইড করছে। সে চিঠিতে এটাও লিখেছে যে তার হাজব্যান্ড রঞ্জিত কুমার খুব ভালো লোক, সে নিজের বাচ্চাদেরকে খুব স্পেশাল কেয়ার নিয়ে রেখেছে, আর স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, তবে মন থেকে নিজের স্ত্রীকে ঘৃণা করেছে। এই সত্য ঘটনাটাতে কিন্তু মহিলাদের জন্য একটা মেসেজ রয়েছে যে ফোনে কথা বলে কিন্তু কখনো মানুষ চেনা যায় না। যে কোনো স্টেপ ওঠানোর আগে সব রকমভাবে চিন্তা ভাবনা করে তার ভালো দিক তার খারাপ দিক সমস্তটা ভেবে নিয়েই যে কোনো ধরনের স্টেপ নেওয়া উচিত।